একটি কথা অনেকেই বলে গিয়েছেন যে মাদ্রাসায় পড়ার মাধ্যমে অনেক সময় যারা বাচ্চাদেরকে ভর্তি করি আমরা গার্জিয়ানরা মাদ্রাসায় যখন ভর্তি করি বাচ্চাদেরকে তখন হীনমন্যতায় ভুগি। অমুকের ছেলে অমুক ভালো স্কুলে পড়ে, সে এক সময় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এরপরে সে অনেক নাম যশ খ্যাতি অর্জন করবে, পাশাপাশি সে অনেক অর্থ উপার্জন করবে। আর আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, সে ভবিষ্যতে কি হবে? সর্বোচ্চ একজন মাওলানা হবে, একজন মুফতি হবে। এরপরে সে খুব আর্থিক কষ্টের মধ্যে তার দিন অতিবাহিত করবে। এরকমভাবে অনেক সময় আমরা ভেবে থাকি। আবার অনেক সময় পার্শ্ববর্তী লোকজন আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে, তুমি তোমার মাদ্রাসায় কেন ছেলেকে ভর্তি করেছো, মেয়েকে ভর্তি করেছো? কয়েকটি সূরা কিরাত ছাড়া আর কয়েকটি দোয়া দুরূদ ছাড়া ওরা কি পারে? এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায়। তো আসলে মাদ্রাসা শিক্ষা এটি সর্বোচ্চ এবং সর্বাধুনিক একটি শিক্ষা। আমরা যদি বলতে যাই যে মাদ্রাসা শিক্ষাই হচ্ছে মৌলিক শিক্ষা, কারণ মাদ্রাসায় যে শিক্ষাটি দেয়া হয়ে থাকে সেটি হচ্ছে প্রথমত মানুষ যে পৃথিবীতে এসেছে, মনুষ্য জাতি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মনুষ্য জাতি সৃষ্টি করার আল্লাহ তাআলার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি উদ্দেশ্য এবং লক্ষ্য, আর সেটি হচ্ছে যে মানুষেরা পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার বন্দেগী করবে, আল্লাহ তাআলার গুণকীর্তন করবে। এবং তারপরে মানুষ যে বেঁচে থাকবে, সেই বেঁচে থাকার জন্য মানুষের খাবারের প্রয়োজন, মানুষের বাসস্থানের প্রয়োজন, মানুষের চলাফেরার জন্য বাহন প্রয়োজন। এই সব বিষয়গুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয়। তো মাদ্রাসায় যে শিক্ষাটা মৌলিকভাবে দেয়া হয়ে থাকে, সেই শিক্ষাটা হচ্ছে যে মানুষ কিভাবে তার নিজের সাথে স্রষ্টার সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলবে, কিভাবে তার ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে পরিচালনা করবে, কিভাবে তার আমলি জিন্দেগি সে গড়ে তুলবে। তো সেই শিক্ষায় আমরা আমাদের সন্তানকে ভর্তি করিয়েছি, সেই শিক্ষা দানের জন্য আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। এই জন্য আসলে হীনমন্যতার কিছু নেই। আমরা বুক ফুলিয়েই বলতে চাই যে মাদ্রাসায় শিক্ষাই হচ্ছে মূল শিক্ষা। আর এই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানের অন্যান্য সকল বিষয়গুলো শিখবে, পড়বে এবং সেগুলোকে কাজে লাগিয়ে তারা মৌলিকভাবে এই তাদের আমলি জিন্দেগি গড়ে তুলবে। এটাই হচ্ছে মাদ্রাসার মূল উদ্দেশ্য। তো অনেকেই এভাবে আলোচনা করেছেন, বিভিন্ন ধরনের আলোচনা করেছেন। তো এখানে মাদ্রাসায় এই মুজাহিদ ভাই বলে গিয়েছেন যে কয়েকটি পক্ষ একটি মাদ্রাসাকে ঘিরে থাকে। একটি হচ্ছে যে কর্তৃপক্ষ, সেখানে ওস্তাদগণ থাকেন, পরিচালকরা থাকেন। আরেকটি হচ্ছে মাদ্রাসার সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুইটি পার্ট, একটি হচ্ছে ওস্তাদগণ, আরেকটি হচ্ছে আমাদের এই ছোট ছোট শিশুরা, বাচ্চারা এবং মাদ্রাসার ছাত্ররা। তো মাদ্রাসার ছাত্রদের সাথে সবচাইতে বেশি সংশ্লিষ্ট অভিভাবকগণ আমরা যারা রয়েছি। আমরা অভিভাবকরা অনেক সময় এই মাদ্রাসায় যখন আমাদের বাচ্চাদেরকে দেই, তো আমি ভিন্ন একটি আঙ্গিকে ভিন্ন বিষয়গুলো বলতে চাই যে আসলে মাদ্রাসা যে পরিচালনা করে ওস্তাদরা এবং মাদ্রাসায় যে হাড় ভাঙা খাটুনি ওস্তাদদের হয়ে থাকে, সেই বিষয়গুলো অনেক সময় আমরা অভিভাবকরা খেয়াল করি না। আমরা মনে করি যে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে গিয়েছি, বা ওস্তাদ তো কী করেন, শুধু একটু পড়িয়ে দেন। অথচ জাগতিক শিক্ষার যেই ওস্তাদরা বা শিক্ষকরা যেইভাবে পড়ান, তারা তাদের একটি নির্দিষ্ট সময়ে পড়িয়ে দেন এবং বাচ্চারা তারা বাসায় চলে যায়, তাদের আর কোনো দায়িত্ব থাকে না। কিন্তু মাদ্রাসায়গুলো ওস্তাদরা একেবারে 24টা ঘন্টা এই বাচ্চাদের পাশে ডিউটি করেন। বাচ্চাদেরকে নিয়ে তাদের ফিকির, তাদের ঘুম, তাদের ঘুমের মধ্যেও তাদেরকে ডিউটি করতে হয়। তো সেই বিষয়গুলো আসলে অনেক সময় আমরা অভিভাবকরা সেইভাবে মূল্যায়ন করি না। যখন কোনো বাচ্চাকে একটু প্রহার করা হয় অথবা যখন একটু শাসন করা হয়, তখন আয়েশা হুজুরদেরকে আমরা বিভিন্ন সময় নীতিবাক্য শুনাই যে সরকারিভাবে তো মারামারি নিষেধ করা হয়েছে, আপনি কেন শাসন করলেন? আমিও একটি মাদ্রাসার পরিচালক, একটি ছোট্ট ঘটনা না বললেই নয়। সেদিন আমার হিফজখানার একটি ছাত্র আমার কাছে একটি প্রয়োজনে আসছে। তো আসার পরে দেখতেছি যে মুখে তার একটু ভালোই কিছু দাগ, এই পাশে ওই পাশে। তখন বললাম, বাবা তোমার কি হয়েছে এখানে, তোমাকে কে মারছে? তো বলতেছে যে এটা আম্মু মারছে আমাকে। তো তখন আমি ওর ছবি তুলে রাখলাম এবং আগামীতে আমি এই যে এখানেও যেমন বলতেছি যে বিষয়টা হয়েছে যে ওই বিষয়টা যদি অতটুকু না, ওর চাইতে আরও কমও কিছু কোনো ওস্তাদ করতো, তাহলে যেই অভিভাবক তার সন্তানকে এভাবে মারলো, সেই অভিভাবকই আইসা তার ওই ওস্তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিত।
তো সেই ক্ষেত্রে আমি অভিভাবকদেরকে বলবো যে যারা আছেন, ওস্তাদদের সাথে কেন মারছে, কেন শাসন করছে, কোন কারণে করছে, সেই বিষয়গুলো আদব আখলাকের সাথে জিজ্ঞেস করা। বিশেষ করে গ্রাম অঞ্চলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করা, বিশেষ করে মাদ্রাসা পরিচালনা করা একটি যুদ্ধের মতো, মোট কথা একটি মহাযুদ্ধের মতো। এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কিছু কিছু আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা থাকেন যারা মাদ্রাসার সার্বক্ষণিক উন্নয়নের কথা ভাবেন, আবার কিছু ভাইয়েরা থাকেন যারা বিভিন্ন সময় মাদ্রাসার স্বাভাবিক, তারা মাদ্রাসা উন্নয়ন হলেও তাদের সমস্যা নেই, আবার ডুবে গেলেও সমস্যা নেই। আবার কিছু ভাইয়েরা থাকেন সবসময় মাদ্রাসার পিছনে লেগেই থাকেন। তো আসলে আমরা যারা আছি, আসলে আমাদের মন মস্তিষ্ক ঠিক করতে হবে। আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার লাইনেই আমাদেরকে এগিয়ে দিতে হবে, কারণ দ্বীনি শিক্ষার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমল ইবাদত কিছুই ঠিক থাকবে না। এমনকি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টর হতে পারে, আপনার ছেলে বড় রাজনীতিবিদ হতে পারে, মেয়র হতে পারে, উপজেলা চেয়ারম্যান, এমপি হতে পারে, কিন্তু তার নৈতিক শিক্ষা যদি ঠিক না থাকে তাহলে সে অবশ্যই বিপথে চলে যাবে। আর মাদ্রাসায় যেই শিক্ষাটা দেওয়া হয়ে থাকে সবচাইতে বেশি নৈতিক শিক্ষার প্রতি জোর দেওয়া হয়ে থাকে। কিভাবে বাবাকে দেখলে আমরা দেখেছি স্কুলের কোনো ছেলেরা বাবাকে সালাম দিতে লজ্জা পায়, মাকে সালাম দিতে লজ্জা পায়, অথচ মাদ্রাসাগুলোতে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাই? প্রথমে যে যখন বাড়ির থেকে আসবে তখন মাকে সালাম দিয়ে আসবে, যখন বাড়িতে যাবে তখন যে আবার সালাম দেবে। এইভাবে বিভিন্ন বিষয়ে একজন মুরব্বির সাথে কিভাবে আচরণ করতে হবে, একজন ছোট বাচ্চার সাথে কিভাবে আচরণ করতে হবে, কার সাথে কোন ধরনের আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে, এই সকল বিষয়গুলো, মৌলিক শিক্ষাগুলো আসলে মাদ্রাসাতে দেওয়া হয়। তো সেই জন্য আমরা আমাদের সন্তানকে অন্তত ফরজ যে ইলম রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হ্যাঁ, যে সকল নরনারীর উপরে ইলম অর্জন করা, ইলম শিক্ষা করা ফরজ। অর্থাৎ সে তার দ্বীনি যে বুঝ, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে মোটামুটি যেই ধারণা তার রয়েছে, অন্তত আমরা এখানে যারা গার্জিয়ান রয়েছে এবং মাইকের আওয়াজ যারা শুনছি, সকলেই আমাদের সন্তানকে এই দ্বীনি পরিবেশে ভর্তি করিয়ে যাতে করে তারা অন্তত ফরজ ইলমের মাধ্যমে তাদের শেকড়কে শক্ত করতে পারে। কারণ হচ্ছে যদি শেকড় শক্ত না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে সে অবশ্যই বিগড়ে যাবে। যদি আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কিন্তু তাকে দ্বীনি ফরজ ইলম আগে শিক্ষা দিয়ে নিন, যাতে করে সে যখন স্কুলে যাবে তখন সেই স্কুলে যখন সে বেহায়াপনা দেখবে, অন্তত সে সেই বেহায়াপনাকে মানে প্রতিহত করতে না পারুক, ঘৃণার দৃষ্টিতে যাতে দেখে। আর আরেকটি বিষয়, অনেকেই যে বিষয়টি বলে গিয়েছেন যে মোবাইল হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে যে আজকে এই জাতিকে, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে, ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে, তাদের মন মস্তিষ্কে অপসংস্কৃতির যে আগ্রাসন তাদের মন মস্তিষ্কে ইতিমধ্যেই শুরু হয়েছে। সেদিন আমি দেখলাম এক ছোট বাচ্চা, সে একটি কার্টুন দেখছে, এবং এরকম তো অবস্থা যে কার্টুন না দেখলে বাচ্চারা এখন আর খেতে চায় না। আগের দিনে এমন ছিল, আমাদের মায়েরাও যেই কাজটা করেন, শর্টকাটে কিভাবে আমার বাচ্চাকে খাওয়ানো যাবে, খুব দ্রুত গতিতে খাওয়ানোর জন্য তারা ওই বাচ্চা কার্টুন দেখতে চায়, কার্টুন দেখায় দেয়। আগে যে আমাদের মায়েরা ছিল, আমাদেরকে আদর করে, লালন করে, সোহাগ করে সুন্দরভাবে আমাদেরকে খাইয়ে দিতেন। তো এতে করে কিন্তু কি হয়, যদি আপনি সব কিছুই রেডিমেড করেন তাহলে বাচ্চার সাথে যে আপনার একটি হৃদ্যতা, আপনার একটি ভালোবাসা, এটি কিন্তু আসলে তৈরি হবে না। আপনি যত তাকে আদর করে বুঝিয়ে শুনিয়ে এরকম খাওয়াবেন, পড়াবেন, বোঝাবেন, যে কোনো কারণে তার থেকে কোনো কাজ নেওয়ার জন্য মোবাইলকে হাতে তুলে দিবেন না, তখন কিন্তু তার সাথে আপনার সুন্দর একটি সম্পর্ক তৈরি হবে এবং আপনাকে মানার একটি প্রবণতা তার মধ্যে তৈরি হবে। তো এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের থেকে দূরে রাখবো। যেই কথাটি বলতেছিলাম, যে একটি বাচ্চা সেদিন একটি কার্টুন দেখতেছিল। তো আপনারা জানেন অনেকেই হয়তো যে কার্টুনগুলো ক্রিয়েট করা হয়, অনেক কার্টুন এরকম আছে, এবং সবচেয়ে জনপ্রিয় যে কার্টুনগুলো সেগুলো হচ্ছে বিজাতীয়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ঘটনা নিয়ে, শিব আছে বা বিভিন্ন ধরনের এরকম তাদের দেব দেবতা, তাদের ঘটনা নিয়ে এই কার্টুনগুলো ক্রিয়েট করা হয়। তো বাচ্চারা যখন সেই কার্টুনটা দেখে, পৃথিবীতে সবচাইতে মানে প্রকৃতির থেকে কিন্তু আমরা সবচাইতে বেশি শিখি।
তো বাচ্চারাও এরকম প্রকৃতি, তার চারপাশের থেকেই কিন্তু বাচ্চারা তার সমস্ত মেধা মস্তিষ্ক মনন গড়ে ওঠে। তো যখন সেই কার্টুনটা দেখে, কার্টুনের মধ্যে তারা যারা বানিয়েছে তারা যদিও শিশুদের জন্য বানিয়েছে, কিন্তু মনে রাখতে হবে তারা এটা শিশুদের জন্য বানায় নাই, বরং এই কার্টুনটাকে দিয়ে ভবিষ্যতে যাতে এই বাচ্চাকে বা পুরো একটি সমাজকে, পুরো একটি জাতিকে, যাতে করে তাদের ধর্মের দিকে, তাদের বিশ্বাসের দিকে তারা নিয়ে যেতে পারে। তো সেই লক্ষ্যে এভাবেই কিন্তু ওই কার্টুনের মধ্যেও বিভিন্ন তাদের হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়গুলো থেকে থাকে। তো সেই বিষয়গুলো কার্টুন থেকেও আমরা দূরে রাখবো। বিশেষ করে সময় খুব সংক্ষিপ্ত, বিশেষ করে মোবাইলের মধ্যে কিছু ভালো জিনিসও রয়েছে, কিন্তু খারাপটাই বেশি। আর মোবাইলটা এমন জিনিস যে যদি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়ে তাহলে কিন্তু ওইটা খাবে না। ভালোর মধ্যে যদি খারাপ কমও থাকে, খারাপের প্রভাবটা বেশি থাকে। এজন্য আমরা বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো এবং আমরা দিনই পরিবেশে যাতে সবসময় বাচ্চারা থাকতে পারে। বিশেষ করে মাদ্রাসায় তো কম সময় থাকে, বাসাতে যাতে ফোন, অন্যান্য টেলিভিশন বা খারাপ পরিবেশ না পায়, সেই দায়িত্বটাও আমাদের। গার্জিয়ানরা যদি বাসার মধ্যে তাদের পরিবেশ সুন্দর করতে পারে, তাহলে কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে ভালো একজন আলেম হয়ে গড়ে উঠবে। আর যদি আপনার বাসার পরিবেশ ঠিক না থাকে, শুধুমাত্র হুজুরদেরকেই দোষারোপ করেন বা হুজুররা চাপাচাপির করে, কিন্তু তাকে হয়তো গতানুগতিক একটা শিক্ষা দিতে পারবে, কিন্তু মৌলিকভাবে যে শিক্ষাটা তার দরকার ছিল সেই শিক্ষাটি দিতে পারবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের অন্যান্য অতিথিবর্গ তারাও আলোচনা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আর্থিকভাবে বিশেষ করে ভর্তির সময় টাকা কম না দেয়া, হ্যাঁ, এই বিষয়টা অনেক সময় দেখা যায় যে ভর্তির সময় আমরা অনেক চাপাচাপি করি, 300-400 হুজুর এইভাবে চালান। এখন হুজুর চলবে কিভাবে? আপনি তো হুজুরের উপর চাপাইতে চলে যাইতেছেন, হুজুরের তো চলার কায়দা নাই। তো এই জন্য বাৎসরিক একটা ভর্তির বিষয় থাকে। ভর্তি উৎসবে যারা ভর্তি হবেন বা পরবর্তীকালেও ভর্তি হবেন, আপনারা চেষ্টা করবেন যে ভর্তির টাকাটা পরিপূর্ণ দেওয়ার, বেতনের টাকাটা পরিপূর্ণ দেওয়ার। আপনার সন্তানকে আপনি পড়াবেন। আজকে স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয়, একটি সমীক্ষায় দেখা যায় যে প্রাইমারি স্কুলের একটা বাচ্চার জন্য সরকারের প্রত্যেক মাসে প্রায় 3500 থেকে 4000 টাকা সরকারের খরচ হয়। কারণ ওই প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন, এই শিক্ষকগুলোকে চালানোর জন্য থানা পর্যায়ে যেই শিক্ষা অফিস থাকে, সেই শিক্ষা অফিসে বিভিন্ন অফিসার কর্মচারী থাকে, তাদের বেতন, জেলা শিক্ষা অফিস, এইভাবে কিন্তু মন্ত্রণালয় পর্যন্ত রয়েছে। তো এই পুরো বিষয়টা, পুরো খরচটা কিন্তু হয় এই প্রাইমারির বাচ্চাদের জন্য। অথচ সেইখানে হিসাব করলে দেখা যায় যে প্রত্যেক প্রাইমারি স্কুলের বাচ্চাদের মাথাপিছু ব্যয় পড়ে সরকারের 3500 থেকে 4000 টাকা। আর মাদ্রাসায় আমরা 500, 700, 800 টাকা বেতন দিয়ে হয়রান হয়ে যাই। বিষয়টা হলো যে স্কুলে চিন্তা করে ফ্রি পড়ায়, আসলে তো ফ্রি পড়ায় না, ও তো ফ্রি পড়তে পারে না। টাকাটা আমার পকেট থেকে যায় না, পার্থক্য হলো এখানে টাকা কিন্তু আমার সন্তানের পিছনে সরকারের ঠিকই খরচ হয়। তো মাদ্রাসায় তো এইভাবে অনুদান নাই, সরকারি সরাসরি কোনো অনুদান নাই। তো সেই ক্ষেত্রে মাদ্রাসায় যেই বেতনটা ধরা হয়ে থাকে সেটিও আমরা ঠিকঠাক মতো ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। এমনকি আমাদের যদি সামর্থ্য থাকে, আমাদের পাশে যারা অসচ্ছল ফ্যামিলি আছে এদেরকেও দিয়ে দেবো। অথচ অনেক ফ্যামিলি অসচ্ছল একজন কম দেয়, যে সচ্ছল ব্যক্তি আছে সেও এই বিষয় নিয়ে কথা বলে, আমাকে তো কম দেয়, আমি কেন বেশি দেবো। এই বিষয়গুলো আসলে বলার বিষয় না, এটিও লজ্জার বিষয়। বরং আপনার তো উচিত যে আপনার যেহেতু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আপনার সন্তানের যে শিডিউল বেতন, শিডিউল যে প্রদেয় বিভিন্ন ফি রয়েছে সেগুলো তো দিবেনই। পাশাপাশি বিভিন্ন সময় যে প্রোগ্রামটা করতে কত টাকা যায়, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, অনেক হিডেন মানে গোপন অনেক খরচ থাকে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না। সেই বিষয়গুলো লক্ষ্য করে মাদ্রাসাকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট থাকব এবং আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের এই আজকের আয়োজনের সফল আয়োজক এবং এই ত্রিভাগদী মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি আবু সাইদ ভাই, একজন স্বপ্নবাজ তরুণ আলেম। আল্লাহ তাআলা তার আগামী দিনগুলোকে মসৃণ করুক এবং তার পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করুন। আসসালামু আলাইকুম।